একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়া অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকছেন অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী এবং ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির। তাদের দুজনের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দৈনিক আমার দেশ পত্রিকার একটি নকল ফটো কার্ডে দাবি করা হলো মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ভারতের হাত আছে। সেই ফটো কার্ডে আবার সাংবাদিক ইলিয়াসের ছবিও যুক্ত করা হলো। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ফটো কার্ডটি ভুয়া। সাংবাদিক ইলিয়াস এমন কথা বলেননি। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হয় বিদেশে বসে চাঁদাবাজি করছেন সাংবাদিক ইলিয়াস। যাচাই করে দেখা গেল প্রচারিত ভিডিওটির সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের কোনো সম্পর্ক নেই। এদিকে দিনের শেষ ভাগে ভারতের আসাম রাজ্যে ঘটা একটি আন্দোলনে জয় বাংলা স্লোগান যুক্ত করে সেটা আওয়ামী লীগের মিছিল বলে চালিয়ে দেওয়া হলো। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন নাকি বলেছেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে যাওয়ার ঘটনায় ভারতের এর হাত আছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন কোনো মন্তব্য করেননি সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং আমার দেশও এমন কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে ভুয়া ফটো কার্ড তৈরি করে এটি প্রচার করা হচ্ছে। ওদিকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে সাংবাদিক ইলিয়াস বিদেশ থেকে ফোন করে দেশে চাঁদাবাজি করে যাচ্ছেন। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় প্রচারিত ভিডিওটির সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের কোনো সম্পর্ক নেই। মূলত ভিডিওতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করতে দেখা যায় ভুক্তভোগীকে। সম্প্রতি আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে ঢাকা কলেজের সব শিক্ষার্থীরা এখন শহীদ মিনারে। ছাত্র ও শিক্ষক দ্বারা কানায় কানায় পূর্ণ শহীদ মিনার, এবং সবাই প্রধান উপদেষ্টাকে আক্রমণ করে স্লোগান দিচ্ছে। এরপর যাচাই করে জানা গেল ভিডিওটি ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলনের নয়। এটি গত ১৩ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধনের দাবিতে করা আন্দোলনের দৃশ্য। এখানেই শেষ নয়। শেখ হাসিনা আসবে, প্রস্তুত হও, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে এটা আওয়ামী লীগের সমর্থনে একটি মশাল মিছিলের দৃশ্য। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের আসাম রাজ্যে ঘটা একটি আন্দোলনের ভিডিও। এটার সাথে জয় বাংলা শীর্ষক স্লোগান যুক্ত করে মিথ্যা দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল পুরনো ভিডিওকে ইচ্ছামতো মিথ্যা, চটকদার ও উস্কানিমূলক ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে সত্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, মূলধারার গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া অদিতি, ৭১। দর্শক, বলছিলাম আজ আমাদের সাথে থাকছেন অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী এবং ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির। তাদের সাথে আলোচনায় যাচ্ছি। এবারে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমি শুরুতেই অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারীর কাছে আসতে চাই। নির্বাচন আসছে এবং এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও একটা একই সঙ্গে আকাঙ্ক্ষা এবং উদ্বেগের ব্যাপার আছে। আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের টানাপোড়েন আছে। তো এই সময়টাতে আমরা দেখছি বিভিন্ন অপতথ্যগুলো ছড়াচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে। আপনার কি মনে হয় না যে এতে করে নির্বাচনের আগে সমাজে বিশৃঙ্খলা, অপরাধ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে? ধন্যবাদ। গুজবটা আসলে দীর্ঘদিনের, আমাদের দেশের বিভিন্ন সময়ে এই গুজবটা আমরা দেখে এসেছি। ইদানিংকালে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই গুজবের মাত্রাটা এত পরিমাণ বেড়ে গেছে যে সেটা ভয়াবহ আকার ধারণ করেছে। এটা নিয়ে ইতিপূর্বে সরকার অনেক সময়
নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, বিভিন্ন রকম আইন করেছেন, যেগুলোর অনেক আমরা অ্যাবিউজও দেখেছি। পরবর্তীতে সর্বশেষ এখন যে সরকার আছেন, এরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 পাশ করেছেন, চেষ্টা করছেন যারা নিয়ন্ত্রণ করার জন্য আইন করে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এত ওভার পপুলেশনের দেশে শুধু আইন করে আমরা সুরক্ষা দিতে পারবো বলে আমার মনে হয় না, যদি আমরা একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ না করি। আমরা ছোটবেলায় দেখেছিলাম এই তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম বায়োস্কোপ দেখানো হতো স্কুলের মাঠে মাঠে, বিভিন্ন অ্যাওয়ারনেস মূলক বিভিন্ন ভিডিও প্রোগ্রামিং করা হতো, ওইগুলো এখন আর খুব একটা চোখে পড়ে না। তাছাড়া বিভিন্ন এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন মসজিদ, মন্দির, ইমাম সাহেবদের, পুরোহিতদেরকে, কিংবা আমরা ধর্মযাজকদেরকে ব্যবহার করতে পারি। যদি আমরা এইগুলো করতে পারতাম তাহলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। আর এখন সামনে ইলেকশনকে সামনে রেখে যে অবস্থাটা তৈরি হয়েছে, খুব রিসেন্টও এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেগুলোতে খুব শঙ্কার বিষয় এসছে যে এগুলো যদি এরকম ভাবে চলতে থাকে, গুজবকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আয়ত্তে আনতে না পারি, তাহলে সামনের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট হবে এবং সামনের ইলেকশনকে বাধাগ্রস্ত করবে। আমরা এজন্য এগুলোর বিষয়ে আরো শক্ত হতে আমরা আশা করছি। আরেকটা জিনিস এখানে বলার মতো, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি কি ঠিক এই ডিজিটাল প্ল্যাটফর্মের অপরাধগুলো হয়ে যাওয়ার অনেক পরে অপরাধ হয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেক ধরনের অপরাধ সংগঠন হয়, এরপর আমরা খুঁজতে থাকি, এরপর আমরা খুঁজে বের করি কে কোথা থেকে শুরু করেছিল এটা। তো এটা আমরা আগাম এটা করা সম্ভব। ডিজিটাল যারা আছেন, যারা যোদ্ধা আছেন এই ব্যাপারে, যারা প্রযুক্তিবিদ আছেন, তারা এটা ভালো জানেন। যখন এই ধরনের গুজবগুলো তৈরি হয়, শুরুতেই যদি আমরা এটাকে আটকাতে পারি, শুরুতে যদি আমরা এটাকে বন্ধ করতে পারতাম, তাহলে এটা এভাবে ছড়াই যেত না, আমাদের সমাজে এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। তা আমাদের এখন সামনে ইলেকশনটাকে খুব ভাবিয়ে তুলেছে এই গুজবগুলা, এবং বিভিন্ন রকম গুজব। সরকার আজকে আছে, কালকে নাকি নাই, পরশুদিন চলে যাবে, ডেডলাইন দিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্মে। এগুলো খুব শঙ্কা তৈরি করছে। দেশের মানুষ সবাই তো অ্যাওয়ার না, তারা তো এগুলো জানে না, অনেকে আছে এগুলো বিশ্বাস করে না। তো সেইগুলো থেকে তাদেরকেও এখানে বোঝাতে হবে এবং এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে প্রচারণা চালাতে হবে। আর আমাদের যে মেইন মিডিয়া এক্সট্রিম যেগুলো আছে, ওনাদের দায়িত্ব একটু বেশি নিতে হবে। ওনাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ, আস্থা রাখার জায়গাটা আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা একরকম, কিন্তু আমাদের যে মিডিয়া আছে সেগুলোতে আমাদের আস্থা রাখতে হবে, সেগুলোর আমরা অথেন্টিকেশন নিতে পারবো আমরা। আপনি বলছিলেন যে ঘটনা ঘটে যাওয়ার আগে, অপরাধ সংঘটিত হওয়ার আগে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি সুমন আহমেদ সাবিরের কাছে প্রশ্নটি রাখতে চাই। আমরা অনেক সময়ই দেখছি যে কিছু ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবগুলো ছড়ানো হচ্ছে এবং সেটাকে সার্কুলেট করা হচ্ছে, অনেকগুলো আইডি থেকে একসাথে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন গ্রুপগুলোতে সেই পোস্ট দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি ছড়ায়, অপতথ্যগুলো খুব তাড়াতাড়ি করেই মানুষের কাছে পৌঁছে যায়। এবং তাদের পরবর্তী স্টেপ কি হবে বা সেই আইডিগুলো নিয়ে কি পদক্ষেপ হতে পারে, এই ধরনের কোনো কার্যক্রম কি আমাদের দেশে হয়? মানে সেই আইডিগুলোকে বন্ধ করে দেয়া বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি? জনাব সুমন আহমেদ সাবির, শুনতে পাচ্ছেন কি আমাকে? সুমন আহমেদ সাব্বির কি আমার প্রশ্নটি শুনেছেন? জি, দুঃখিত যে হঠাৎ করে কেন ডিসকানেক্টেড হয়ে গেলাম। প্রযুক্তি সবসময় কাজ করে না ঠিক মতো। তো আমি যদি শুনেছি যে উনি যেটা আমাদের আসাদুজ্জামান আনসারী সাহেব যেটা বলছিলেন যে আমরা প্রিএমপ্টিভলি বন্ধ করতে পারি কিনা, কিংবা আপনি বলছেন যে অনেক ফেক আইডি থেকে এই গুজবগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলোকে আমরা কী ব্যবস্থা নিতে পারি। প্রথমত এটা বলছে যে আগাম আসলে কোনো ভিডিও বন্ধ করার কোনো সুযোগ নেই, এটা আপলোড করার পরে কত দ্রুত করতে পারি সেই ব্যবস্থা করার একটা বিষয়। আর একটা বিষয় আপনি যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এই ফেক আইডিগুলো যারা এই ভিডিও ছড়াচ্ছে সেগুলো যদি চিহ্নিত করা যায় এবং সেই আইডিগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আইডিগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিছুটা কমানো সম্ভব। কিন্তু আইডি বন্ধ করার পরেও যদি যে মানুষদের পেছনে আছে তারা আবার ফেক আইডি তৈরি করবে, কাজেই নতুন গ্রুপ তৈরি করবে। এই জিনিসটা প্রযুক্তি দিয়ে মোকাবেলা করাটা আসলে প্রায় অসম্ভব এখন পর্যন্ত, এবং যেটা আসলে
কোনোভাবেই সম্ভব হতো না। আমি দুঃখিত, আজকে নানাভাবে ইন্টারাপশনের শিকার হচ্ছি। তো না, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। তো যেটা বলছিলাম যে প্রযুক্তি দিয়ে একেবারে এই জিনিসটা বন্ধ করা সম্ভব না, বরং আনসারি সাহেব যেটা বলছিলেন যে সচেতনতার জায়গাটা, আমাদের ব্যবহারকারীদেরকে সচেতন হতে হবে বিষয়ে, সেই জায়গাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং সেটা আমার ধারণা কিছুটা ইতিমধ্যে হয়েছে। এই কারণে আমি যদি একটু উদাহরণ দিই পুরোনো কিছুদিন আগে থেকে, আগে যেটা ছিল মানুষ সোশ্যাল মিডিয়াকে কেন সংবাদ মাধ্যম হিসেবে গ্রহণ করলো, তার পেছনে একটা বড় কারণ আছে। বিশ্বব্যাপী আমি বলবো যে মেইন স্ট্রিম মিডিয়ার এক ধরনের ব্যর্থতা, তারা সঠিক সংবাদটা সঠিক সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। এবং একটা পক্ষপাতমূলক আচরণ যখন মেইন স্ট্রিম মিডিয়া নেয়, তখন মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ঝুঁকেছে। যেমন এখনও আমি যদি গাজা ওয়ারের কথা বলি, আপনি বিবিসি বা সিএনএন ওয়েবসাইটে গেলে খুঁজে পাবেন না। তো এটা খুঁজতে গেলে আবার আমরা দেখা যাচ্ছে ৭১ টিভির সংবাদ দেখতে হচ্ছে কিংবা আল জাজিরা দেখতে হচ্ছে। তো সিমিলারলি বাংলাদেশ সম্বন্ধেও এক ঘটনা প্রযোজ্য। যদি জুলাইয়ের সময়ের কথা বলি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকতাম সঠিক তথ্য পাওয়ার জন্য। তো এখন সময়ের পরিবর্তন হয়েছে। এখন খারাপ জিনিস যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া এখন গুজবের আখড়ায় পরিণত হয়েছে। জি। এবং এটা এই জায়গাতে দুটো জিনিস, একটা হচ্ছে মানুষ এটাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া একটা নিউজ পোস্ট করা, সেটা যদি কোনো অথেন্টিক সোর্স না হয় সেটা বিশ্বাস না করা, এবং আচ্ছা। তার জন্য কতভাবে প্রচারণা চালাতে পারি, সেটা স্কুলে বায়োস্কোপ দেখেই হোক, আর সেটা মিডিয়াতে বিভিন্ন মিডিয়া বা টেলিফোন বা যা যা মিডিয়া আছে সব জায়গাতে আসলে ইলেকশন কমিশনের উদ্যোগে এখন সে প্রচারণা চালানো উচিত যে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও, অডিও ক্লিপ, কোনো ফটো কার্ড দেখে বিভ্রান্ত হবেন না। জি, আমি ফিরতে চাই আবারও আপনাদের কাছে। আমি ইনফ্যাক্ট দুজনকেই অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আপনাদের সাথেই আলোচনায় ফিরছি আবারও। দর্শক, সময় হয়েছে একটি বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা সরাসরি চলে যাব আলোচনায়। আমাদের অতিথিরা আছেন আমাদের সাথে। অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী, আপনার কাছে আসতে চাই। সোশ্যাল মিডিয়া একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। এখানে আসলে বাংলাদেশ থেকে যা আপলোড হচ্ছে কিংবা বাংলাদেশে যা ভাইরাল হচ্ছে, সেটা সারা পৃথিবী থেকেই তো দেখা সম্ভব, জানা সম্ভব। তো এই যে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে, তারপর রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে টার্গেট করে অনেককেই ডিফেম করা হচ্ছে, এতে আসলে বাংলাদেশের ভাবমূর্তি কতখানি ক্ষুণ্ণ হচ্ছে বহির্বিশ্বের কাছে, কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হচ্ছে। অনেক ফেক এইসব নিউজ বাইরের আমাদের দেশ সম্পর্কে ব্যাড নিউজ দিচ্ছে। আমরা বিভিন্ন রকম সাইবার বুলিং এর শিকার হচ্ছে এগুলোর কারণে। এগুলো ব্যাপারে আমাদেরকে আসলে সচেতনতার বিকল্প আমাদের নাই। হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্মটা আছে, গভর্নমেন্ট ডিজিটাল যে সেক্টরটা আছে, সেইটাকে ডেভেলপ করতে হবে। আমরা অবাক হয়ে যাই, যেমন বিভিন্ন সরকারের যে ডিজিটাল সংস্থা যেগুলো আছে, সেগুলোর এই প্রযুক্তির ক্ষেত্রে এত অনীহা, এত পশ্চাৎপদতা দেখে আমরা অবাক হয়ে যাই, যেগুলো এগিয়ে আসা খুবই জরুরি। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলো ডিজিটাল চলে গেল, আর আমাদের সরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো এখনো সবাই যেতে পারে না, তারা যাচ্ছে না। এরকম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে সুপ্রিম কোর্টে একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আমরা দেখছি অনেক পশ্চাৎপদ। এগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। আমরা যদি এক্সপার্ট লোকদেরকে দিয়ে, হ্যাঁ গুজব হচ্ছে, গুজব শুরু হওয়ার ইনিশিয়াল স্টেজগুলোতে যদি আমরা এটাকে আটকাতে পারতাম, তাহলে হয়তো অনেক কমে আসতে পারতো এটার সহিংসতা। এবং আমরা অনেক সময় দেখি যে গুজব থেকে মব সৃষ্টি হওয়ার মতো নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তো হচ্ছে। আপনি যেটি বলছিলেন সচেতনতা বৃদ্ধির বিষয়টি, সুমন আহমেদ সাবের, একটু যদি জেনে নেই যে যখন গত বছর দেড়েক আগে যখন গুজব নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করলো মানুষ, গুজব নিয়ে আলাদাভাবে আলোচনায় এলো বিষয়টি, তখন থেকেই একটি কথা প্রচলিত ছিল যে দেশের বাইরে থেকে বেশিরভাগ গুজব ইনিশিয়েট করা হচ্ছে। এখনো কি বিষয়টি এরকম, নাকি তখনও মানে এটার মধ্যে কোনো ধরনের অস্বচ্ছতা আছে কিনা? আসলে দেশেই তৈরি হচ্ছে কিন্তু চিহ্নিত করতে পারছি না আমরা, এরকম কি? আসলে দুটোই, দেশের ভেতর থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে। এখন আমি একটু বিষয়টা একটু অন্যভাবে একটু যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে সচেতনতার কথা আমরা বললাম, এর কোনো বিকল্প নেই, কিন্তু আরও কিছু করণীয় আসলে আমাদের আছে। বিশেষত এমন একটা সময়ে যখন আগামী 2 মাস পরে আমরা নির্বাচনের কথা বলছি, এবং তাতে আশঙ্কার জায়গা যে এই যেহেতু গুজবের মাত্রা আরও বাড়বে এই সময়, এবং সেটাকে ব্যবহার করে একজন আরেকজনের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে
করণীয় জায়গার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আগে যেটা আমরা ভালোভাবে করতে পারিনি, সেটা যদি আপনি লক্ষ্য করেন, গুজবগুলোর মেইন প্ল্যাটফর্ম কিন্তু কয়েকটা সোশ্যাল মিডিয়া। আমি যদি নাম ধরে বলি ফেসবুক, আমি যদি বলি ইউটিউব, আমি যদি বলি ইনস্টাগ্রাম, টিকটক, মূলত এই কটাই কিন্তু। তো এই প্ল্যাটফর্মের ভিতর দিয়েই গুজবগুলো বেশিরভাগ ছড়াচ্ছে। এখন হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম অনেক চ্যানেলে আসলে অনেক গুজব ছড়ায়। তো আমি যদি সোশ্যাল মিডিয়ার এই অংশের ভিতর থাকি, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের আবার নতুন করে যোগাযোগ স্থাপন করতে হবে। আগে আমাদের সরকার চেষ্টা করছে যোগাযোগ স্থাপন করতে, কিন্তু তখন সরকারিভাবে যে রিকোয়েস্টগুলো যেত সেগুলো ছিল বায়াসড, এবং সোশ্যাল মিডিয়ারা আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে নিত না। এবং নির্বাচন সামনে নিয়ে আমরা যদি গুরুত্ব বিবেচনা করে তাদের সঙ্গে আমরা যদি যোগাযোগ স্থাপন করি, প্রয়োজনে তাদের সঙ্গে ভিজিট করে বসি, যে সামনে নির্বাচন আসছে, এই জাতীয় আশঙ্কা আমরা করছি, উই নিড ইউর সাপোর্ট। এবং সেক্ষেত্রে এই দলগুলোর ভিতরে যদি একটা ঐক্যমত আমরা করতে পারি, যারা রাজনৈতিক দলগুলো যারা এবং প্রার্থীরা, তারা যদি কোনো গুজবের সঙ্গে তারা যদি বলেন যে না আমি এটা বলিনি, সঙ্গে তাৎক্ষণিক তারা একটা বিবৃতি দেন, তাহলে মানুষ বুঝতে পারে যে এটা গুজব ছড়াচ্ছে। এবং কোন গ্রুপগুলো এই গুজব ছড়াচ্ছে সেগুলো যদি আমরা একটু চিহ্নিত করি, তাহলে কিন্তু, যেমন আপনারা একটু ভালো কাজ করছেন যে এই যে অনুষ্ঠানটা আপনারা নিয়মিত করে যাচ্ছেন এই গুজব নিয়ে, রিউমার স্ক্যানার গ্রুপটা খুব ভালো কাজ করছে। এইরকম এই কাজের অংশ হতে হবে সরকারিভাবে কিছু প্রতিষ্ঠানকে, সেই সঙ্গে আরও মিডিয়াকে যদি এই দায়িত্বটা নিয়ে আসে, তাহলে আসলে এই গুজবের চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হবার জন্য। গুজব এবং গুজব কেন্দ্রিক যে বিভিন্ন কর্মকাণ্ড চলছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, সেগুলো নিয়ে আমরা প্রতিদিনই এই আলোচনা রাখার চেষ্টা করি। ধন্যবাদ আজকের আলোচনায় আপনাদের অংশগ্রহণের জন্য। দর্শক, অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী এবং ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।